রাজনীতিতে নতুন মোড়, ৫ দাবির স্মারকলিপি নিয়ে যমুনায় ইসলামী দলগুলোর ৯ সদস্যের প্রতিনিধি দল, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। প্রার্থী তালিকা ফাঁস, ধানের শীষ বনাম দাঁড়িপাল্লায় উত্তপ্ত ৮৫ আসন, ভোটযুদ্ধে পড়বে প্রভাব বলছেন বিশ্লেষকরা। রাউজানে বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ, আশঙ্কাজনক একজন, গোলাগুলির কারণ জানে না পুলিশ। শুল্ক নীতি নিয়ে উচ্চ আদালতে শুনানিতে তীব্র প্রশ্নের মুখে ট্রাম্প, বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়ার শঙ্কা। এবং দ্বিতীয় টি-20তে মুখোমুখি নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত ক্যারিবীয়দের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। ছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ইসলামী দলগুলোর ৯ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার সকালে মিছিল ও সমাবেশে নেতারা জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, গণহত্যার বিচারের দৃশ্যমানতা ও জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী দলের কার্যক্রম বন্ধের দাবি তুলে ধরেন। এ সময় শুক্রবারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং অবিলম্বে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া না হলে আগামী ১১ নভেম্বর ঢাকায় জনস্রোতের হুঁশিয়ারি দেন নেতারা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ইতিমধ্যে শাপলা চত্বর থেকে কিন্তু তারা এই মিছিলটি নিয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। সকাল থেকে জমা হতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাপলা চত্বরে ঢল নামে জামায়াত নেতাকর্মীদের। একই চিত্র পল্টনেও। ইসলামী সমমনা ৮ দলের গণমিছিলে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। পূর্ব ঘোষণা অনুযায়ী সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ ৫ দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত ইসলামী সহ ৮টি ইসলামী দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেন। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনরত ৮টি দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্পট থেকে মিছিল সহকারে পল্টন মোড়ে এসে সমবেত হন। সেখানে নেতাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে যমুনায় গিয়ে স্মারকলিপি প্রদান করেন। যে স্বপ্ন আমরা লালন করছি সেই স্বপ্ন আমরা বিটা যেতে দেব না। আমরা আমাদের দাবিগুলোকে আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের প্রধান কার্যালয়, প্রধান উপদেষ্টার বরাবর কার্যালয় আমাদের জুলাই সনদের দাবিতে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আমরা দাবি করছি আমাদের পিয়ার পদ্ধতি করা ভোট। এর আগে গেল সোমবার যুগপৎ আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে স্মারকলিপি দেওয়ার এই কর্মসূচি ঘোষণা করা হয়। ৫ দফা দাবির মধ্যে আরও আছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসর দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা। ১,০০০ শহীদ ভাইদের রক্তের বিনিময়ে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে। এই সরকারের প্রথম কার্যক্রম হওয়া উচিত ছিল জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা, কিন্তু আমরা দেখেছি গত ১.৫ বছর ধরে তারা বিভিন্ন কমিশন করে বিভিন্ন সংগঠনের চাপে পড়ে জুলাই সনদের আইনি ভিত্তিকে ধামাচাপা দিয়ে একটা নতুন নির্বাচনের পায়তারা করছে। এর মধ্যে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন ও সংশোধিত আরপিওর খসড়ায় আর কোনো পরিবর্তন না আনা, এই ৩টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইসলামী দলগুলোর এই ৫ দাবি দেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাসলিমা দিথি, জাগো নিউজ। ইসলামী ৮ দলের ৫ দাবি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুসা আহমেদ। ভাই, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে ইসলামী সমমনা দলগুলো এই যে যৌথ আন্দোলন করছে, এর পিছনে আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটা কি এবং তারা বারবার কেন পিআর পদ্ধতিতে নির্বাচনের এই দাবিটা জানিয়ে আসছে, এর পিছনে আসলে যুক্তিটা কি?
ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে 2024 সালে গণঅভ্যুত্থানের পরে কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়। তারপর থেকে আপনার আওয়ামী লীগ যখন দেশ ছাড়া তখনই হচ্ছে জামাত ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক ইসলামিক দল এবং বিএনপি সহ তারা হচ্ছে সামনে কিভাবে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা যায় সেই লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, কিন্তু এর মধ্যেই রাজনৈতিক এক একটি দলের এক একটি চাহিদা বা দাবি তৈরি হচ্ছে। তো আমরা দেখেছি যে আজকে 8টি রাজনৈতিক দল তারা 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা স্মারকলিপি দিয়েছেন এবং বিশাল সেটা শোডাউন করেছে তারা এক প্রকার, যে তারা জানান দিতে চেষ্টা করেছে যে তারা এই 8টি দল এই 5টি দাবিতে একমত। সে 5টি দাবি কি? 5টি দাবি হচ্ছে যে আপনার জুলাই জাতীয় সনদ যত দ্রুত সম্ভব হচ্ছে জারি এবং সেই সনদের উপর নভেম্বরের মধ্যে কিন্তু আপনার গণভোট করতে হবে, এটা ছিল 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আপনার পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে আওয়ামী আমলে যত গুম খুন নির্যাতনের ঘটনা ঘটেছে তার দৃশ্যমান বিচার করা, এবং হচ্ছে জাতীয় পার্টির হচ্ছে যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদের হচ্ছে এবং 14 দল তাদেরকে হচ্ছে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা। আরেকটি দাবি ছিল হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে সব দলের সমান, যেহেতু দলমত নির্বিশেষে সবাই যেহেতু সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে পারে সেই পরিবেশটা তৈরি করা। এই 5 দফা দাবিতেই কিন্তু আজকে এই প্রধান উপদেষ্টাকে তারা স্মারকলিপি দিয়েছেন এবং আমরা দেখেছি যে এই স্মারকলিপি বিএনপি হয়তো এই প্রেক্ষাপট থেকে একটু দূরে আছে, তারা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচনটা চাচ্ছে না। আমরা যেটা জামাত ইসলাম বা অন্যান্য ইসলামিক দলগুলোর একটা চিন্তাভাবনা বা তাদের দাবিটা এরকম যে আপনার বিগত সময়ে তারা যখন নির্বাচন করেছে, ধরেন তারা সারা দেশে 300 আসনে প্রার্থী দিল, তো 300 আসনে তারা মোট ভোটার যদি আমাদের দেশে 10 কোটি ভোটার হয়ে থাকে, এর মধ্যে দেখা যাচ্ছে যে আপনার তারা 4%, 5% বা 10% ভোট পেয়ে থাকে, কিন্তু তারা পাস করে মাত্র 4টা-5টা আসনে, বাকি আসনগুলোতে কিন্তু তারা পাস করতে পারে না। অর্থাৎ যদি কোনো আসনে আওয়ামী লীগ পেয়েছে হচ্ছে আপনার 2 লাখ ভোট বা বিএনপি পেয়েছে 2 লাখ ভোট, জামাত ইসলামী সেখানে পেয়েছে আপনার ধরেন 50,000 বা 60,000 ভোট। অর্থাৎ ওই যে ভোটগুলা যে বেশি পেয়েছে সেই তো জিতে যাবে, কিন্তু যে কম পেয়েছে তার ভোটগুলো তার কোনো কাজে লাগছে না। এখন ইসলামিক দলগুলোর বক্তব্য হচ্ছে যে সারা দেশে কিন্তু তাদের ভোটার সমর্থক রয়েছে, এখন কোনো প্রার্থী যদি হেরে যায় তার মানে কি ওই ভোটগুলা বাদ বা কোনো কাজে লাগলো না। তারা চাচ্ছে যে না, সারা দেশের সব ভোট কাউন্ট করা হবে, যে আসনে সব ভোট কাউন্ট করার পরে তারপর হচ্ছে সংখ্যা অনুপাতে, অর্থাৎ আমি যদি মোট ভোটারের 10% ভোট আমি পাই, তাহলে আমাকে সংখ্যা অনুপাতে হচ্ছে আমাকে 10টি সংসদীয় আসন আমাকে সংসদে দিতে হবে। এই অনুপাতটা হচ্ছে ইসলামিক দলগুলো চাচ্ছে। ইসলামিক দলগুলো এই জন্য চাচ্ছে, এককভাবে তাদের কিন্তু সব আসনে পাশ করাটা এখন পর্যন্ত সেই অবস্থানটা তাদের তৈরি হয়নি, তবে সারা দেশে কিন্তু তাদের ভোটার সমর্থক আছে। তারা মনে করছে যে এটার মাধ্যমে তারা যে এখানে সরাসরি নির্বাচন করলে হয়তো 5টা-10টা আসন পাবে, কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সেখানে 20টা, 25টা, 30টাও পেতে পারে। হ্যাঁ, এই জন্য তারা আসলে পিআর পদ্ধতিটা চাচ্ছে। আপনার কি মনে হয় যে সরকার এই দাবিগুলো কতটা মেনে নেবে? এবং আমি একটু জানতে চাইবো, যদি দাবি না মানে তাহলে রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে, নির্বাচনে কি প্রভাব? দাবি মেনে নেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখনো দৃশ্যমান কিছু বলেনি যে দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন হবে নাকি আগের পদ্ধতিতে নির্বাচন হবে, এটা সুনির্দিষ্টভাবে এখনো ঘোষণা আসেনি। তবে আমরা যতটুকু সরকারের বিভিন্ন উপদেষ্টার বক্তব্য বা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক আছে তাদের বক্তব্য থেকে আমরা জেনেছি যে পিআর পদ্ধতিতে নির্বাচনটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও চায়, তবে সেটা তারা আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দিচ্ছে না। তো এখন আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে ইসলামিক দলগুলো বলেছে যদি আগামীকালের মধ্যে হচ্ছে জুলাই সনদের স্বাক্ষর এবং কি নভেম্বরের মধ্যে গণভোটের সিদ্ধান্ত যদি না আসে, তারা আগামী 11 তারিখে হচ্ছে ঢাকায় বিশাল মহাসমাবেশ ঘোষণা করবে। সেই মহাসমাবেশে সব ইসলামিক দলের যত নেতাকর্মী সমর্থক আছে তারা কিন্তু সেখানে জমায়েত করবেন। সেই দিন হয়তো ঢাকা শহর অচলাবস্থা তৈরি হতে পারে। তো এই অচলাবস্থা তৈরি হলে তখন হয়তো পরিস্থিতি এমনও হতে পারে যে আপনার সরকার তখন এই পিআর পদ্ধতি মেনে নেওয়া বা জুলাই সনদে স্বাক্ষর, গণভোট ইত্যাদি সব বিষয়গুলো হয়তো সরকার মেনেও নিতে পারে। তবে এখানে বড় বাধা হয়ে দাঁড়াবে বিএনপির এখানে বিশাল এক স্বার্থ থাকবে, যেহেতু পিআর সংখ্যানুপাতিক নির্বাচন হলে কিন্তু বিএনপির আমরা যেটা দেখেছি বা জানি যে আপনার তাদের আসন সংখ্যাটা কিন্তু
ক্রমান্বয়ে কমে আসবে। তো সেই জায়গাটা মানে সব রাজনৈতিক দলগুলো, সরকার ইতিমধ্যে বিভিন্ন সময় বলেছে যে আপনাদের সব দাবি দেওয়া কি চাবেন, সরকারের কাছে কি চাচ্ছেন সেটা আপনারা আগে রাজনৈতিক দলগুলো বসে নিজেরা সেটার মীমাংসা করেন, নিজেদের দাবিগুলো আগে এক করেন, আমরা সেটা বাস্তবায়ন করব। কিন্তু আমরা দেখেছি যে ইসলামিক দলগুলোর সাথে হয়তো বিএনপির ওইভাবে বিষয়গুলো নিয়ে সমঝোতা হয়নি। এখন এই দাবিগুলো নিয়ে তাদের দুই দলের বা বিএনপি বলি আর ইসলামিক দলগুলোর তারা দুই ভাগে হচ্ছে তারা আছেন। তো এখন পর্যন্ত সামনে হয়তো পরিস্থিতি আর একটু জটিল হতে পারে। ঘোষিত এই যে 5 দফা দাবির মধ্যে কোনটি বাস্তবায়িত হলে রাজনীতির ভারসাম্যে প্রভাব পড়তে পারে এবং কেন, আপনার কি মনে হয়? রাজনৈতিক ভারসাম্য আসলে সম্পূর্ণত সবাই বলে, সব রাজনৈতিক দলের স্লোগান বা তাদের মূল উদ্দেশ্য যে দেশে রাজনৈতিক শৃঙ্খলা, মানুষের কল্যাণে কাজ করা, এগুলো কিন্তু সবাই বলে। আসলে বিএনপির জায়গা থেকে হচ্ছে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে, তারা কল্যাণ রাষ্ট্র চায় বা এইটা করতে চায়। জামাত ইসলাম তাদের মতো করে বলে। তো সবার চাওয়ার মূল বিষয় হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচনটা পিআর পদ্ধতিতেও হতে পারে, অথবা পিআর পদ্ধতি ছাড়াও যদি বিকল্প উপায়ে আগে যে নিয়মে হচ্ছে নির্বাচন হয়ে আসতো সেভাবে যদি হয়তো নির্বাচন হয়, দেশে সেই শান্তি শৃঙ্খলাটা অনেকটাই আসবে। তো এখন নির্ভর করবে যে আমরা আমাদের দেশে যারা রাজনৈতিক নেতা আছেন, রাজনৈতিক দলগুলো আছেন, তারা আসলে কিভাবে যাচ্ছেন। এখানে বড় একটি গ্যাপ আছে, হয়তো আওয়ামী লীগ থাকলে পরিস্থিতিটা আর একটু ভিন্ন ধরনের হয়ে যেত। এখন যেহেতু তারা 5 আগস্টের পরে এখন তাদের রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, আর অধিকাংশ নেতাই এখন দেশের বাইরে, তাদের এখানে অংশগ্রহণ করার তো সেই সুযোগটাও আমরা দেখছি না। যদিও এই ইসলামিক দলগুলোর 5 দফা দাবির মধ্যে একটি দফা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম বা 14 দলের কার্যক্রম হচ্ছে নিষিদ্ধ করা। তো এখন শান্তি শৃঙ্খলা যেটাই আমরা বলি না কেন, সবকিছু নির্ভর করবে রাজনৈতিক দলের কর্মসূচিগুলোর উপর, যে আগামী তাদের কর্মসূচি কী থাকবে, তারা বা তাদের দাবিগুলো কী থাকবে, সম্মিলিত দাবি, আর তখন সরকার তাদের দাবিগুলো কিভাবে মেনে নেয় বা কিভাবে বাস্তবায়ন করে সেটার উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ শান্তি শৃঙ্খলা। আসলে শান্তি শৃঙ্খলা তো আমরাও চাই ফিরে আসুক, কিন্তু এর মধ্যেই কিন্তু ইসলামী সমমনা 8 দল বলেছে যে শুক্রবারের মধ্যে যদি শুক্রবারের মধ্যে যদি জুলাই সনদের আদেশ না হয় তাহলে তারা জনস্রোত নিয়ে নামবে রাস্তায় এবং মহাসমাবেশ করবে। ইসলামী দলগুলোর এই ধরনের হুঁশিয়ারি আসলে কি ধরনের বার্তা বহন করছে আপনার কি মনে হয়, এবং এটি রাজনীতিতে আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে? আপনি জানেন যে বাংলাদেশের সংখ্যানুপাত অনেকেই বলে যে 90% মুসলমান, যদি 90%ই ধরি, তো আপনার এই 90% মুসলমানের মধ্যে ইসলামিক কেন্দ্রিক অর্থাৎ ইসলামিক দল কেন্দ্রিক কিন্তু জনসমর্থন অনেক। এখন 8টা রাজনৈতিক দল, শুধু জামাত ইসলাম না, জামাত ইসলাম একা হলে একটা অংশ, জামাত ইসলামের সাথে আমরা দেখেছি অন্যান্য আর 8টা রাজনৈতিক দল, 7টা রাজনৈতিক দল হচ্ছে যোগ হয়েছে। এখানে যদি বিএনপির সঙ্গে তুলনা করি তাদের অবস্থান কিন্তু এখন 50-50 বলা যায় একদম। তো সেখানে ইসলামিক দলগুলোর দাবিটাকে উপেক্ষা করাটাও এত সহজ হবে না। তো সহজ না হওয়াতে আমার মনে হচ্ছে আমরা যেটা বুঝি যে আপনার এখন দুই রাজনৈতিক দল যদি এক হয়ে যে কোনো একটা সমাধানে আসে, যে কোনটা হবে, পিআর হবে না আগের নিয়মে হবে, এটা সিদ্ধান্ত আসলে সবচেয়ে সহজ হবে। অন্যথায় ইসলামিক দলগুলোর যে দাবি, তারা কিন্তু সেই দাবিতে অনড় থাকবে। আমরা বিগত সময়ে আরেকটা জিনিস দেখেছি যে আপনার যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে ইসলামিক দলগুলো কিন্তু পিছপা হয় না, তারা আন্দোলন সংগ্রামে গেলে জীবন দিতেও দ্বিধা করে না, তাদেরকে তৈরি করা হয় এইভাবে। আর তাদের কর্মসূচিতে ধরেন আজকে সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ হবে, তারা বলবে যে আজকে আমাদের এখানে 10,000, 50,000 বা 2 লাখ মানুষ হবে, ওই 2 লাখই কিন্তু হয়। অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে কি হয়, সেটা কিন্তু ভাড়া করে লোকান্ত হয়, আমরা দেখেছি বিভিন্ন সময়। তো ইসলামিক দলের যে প্রভাবটা, সে প্রভাবটা তাদের আছে বলেই, তাদের সেই অবস্থান আছে বলেই কিন্তু তারা এই দাবিগুলো করছেন এবং এই হুঁশিয়ারি বা হুঙ্কার যেটাই বলি আমরা, তারা দিচ্ছেন। একদমই তাই, এবং আমাদের আসলে প্রত্যাশা থাকবে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এবং নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুসা আহমেদের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। প্রার্থীর তালিকা ফাঁসের পর ধানের শীষ বনাম দাঁড়িপাল্লায় উত্তপ্ত হয়ে উঠেছে অন্তত 85টি আসন। সদ্য প্রকাশিত বিএনপির 237 আসনের সম্ভাব্য প্রার্থী তালিকায় দেখা গেছে দলটির হেভি ওয়েট নেতাদের একাধিক জায়গায় প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি। অন্যদিকে নীরবে প্রায় 300 আসনের প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে সরাসরি মুখোমুখি হচ্ছে বিএনপি ও জামায়াত।
রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাই তৈরি করতে পারে এক নতুন সাসপেন্স, যার প্রভাব পড়বে সারা দেশের ভোট যুদ্ধে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দুঃখিত, আমরা চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। ঐতিহাসিক 7 নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার ভেরিফাইড ফেসবুক পেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 5 আগস্ট ছাত্র জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। এ সময় দেশবাসী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের পাশাপাশি সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এই নেতা। চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের 5 নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত 9টার দিকে উপজেলার বাগওয়ান ইউনিয়নের কুইয়াপাড়া চৌধুরীপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা সবাই স্থানীয় বিএনপির বিবাদমান 2 গ্রুপের উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে জানা গেছে। গুলিবিদ্ধদের মধ্যে 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভর্তিদের মধ্যে শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের বুকে গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক। এর আগে গতকাল রাত 11টার দিকে কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে এলাকায় গুলি ছোড়ে, এতে 5 জন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা সবাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকারের অনুসারী। তাদের দাবি, দলের আরেক নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা এই হামলা চালিয়েছে। তবে গোলাগুলির কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু জানাতে পারেনি। প্রার্থী তালিকা ফাঁসের পর ধানের শীষ বনাম দাঁড়িপাল্লায় উত্তপ্ত হয়ে উঠেছে অন্তত 85টি আসন। সদ্য প্রকাশিত বিএনপির 237 আসনের সম্ভাব্য প্রার্থী তালিকায় দেখা গেছে দলটির হেভি ওয়েট নেতাদের একাধিক জায়গায় প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি। অন্যদিকে নীরবে প্রায় 300 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে সরাসরি মুখোমুখি হচ্ছে বিএনপি ও জামায়াত। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাই তৈরি করতে পারে এক নতুন সাসপেন্স, যার প্রভাব পড়বে সারা দেশের ভোট যুদ্ধে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে যখন উত্তেজনার পারদ চড়ছে, ঠিক তখনই এক গোপন ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের আলো ঝলমলে করিডোরে নেমে এলো অদ্ভুত এক নিস্তব্ধতা। সদ্য প্রকাশিত বিএনপির 237 আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা যেন নির্বাচনী মাঠে এক শক্তিশালী ভূকম্পন তৈরি করেছে। 3 আসনে বেগম খালেদা জিয়া, প্রথমবারের মতো বগুড়া 6 থেকে তারেক রহমান, শীর্ষ নেতাদের অভিষেক যেন এক রহস্যময় জোট বদলের পূর্বাভাস। কিন্তু আরও চমকপ্রদ তথ্য আসে পর্দার আড়াল থেকে। জামায়াতে ইসলামী স্থানীয়ভাবে প্রায় 300 আসনেই নীরবে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে। 85টি গুরুত্বপূর্ণ আসনে ধানের শীষের হেভিওয়েট প্রার্থীদের বিপরীতে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে নামছে জামায়াত। বিশ্লেষকদের ভাষায় এ যেন এক ছায়াযুদ্ধ। প্রতিটি আসনই পরিণত হচ্ছে উত্তপ্ত সংঘর্ষের মঞ্চে, যার ভবিষ্যৎ কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। পঞ্চগড় 1 ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের উত্তরাধিকারী নওশাদ জমিরের সামনে দাঁড়াচ্ছেন ইকবাল হুসাইন। ঠাকুরগাঁও 1 মির্জা ফখরুলের ছায়ায় প্রবল প্রতিপক্ষ দেলোয়ার। দিনাজপুর 3 খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী সাবেক সার্জেন্ট মইনুল আলম। একের পর এক আসনে এমন যোদ্ধাদের নাম ভেসে ওঠে যেন দুটি রাজনৈতিক শক্তি গোপন কোনো রণকৌশলে মুখোমুখি দাঁড়িয়ে আছে।
ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী থেকে সিলেট, কোনো জায়গায় নিরাপদ নয়। বিশাল প্রার্থী তালিকার গভীরে লুকিয়ে আছে অদৃশ্য উত্তেজনা। এই মুখোমুখি লড়াই কি পরিকল্পিত, নাকি নির্বাচনী কৌশলের আড়ালে আরো বড় কোনো খেলা? রাজনৈতিক পরিমণ্ডলে গুঞ্জন, বিএনপি আর জামায়াতের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতাই হয়ে উঠতে পারে এই নির্বাচনে আসল সাসপেন্স। শক্তিশালী কেন্দ্রীয় নেতাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেশের রাজনীতিতে কি নতুন অধ্যায়ের সূচনা করতে চায় অদৃশ্য কোনো শক্তি? নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রতিটি আসন যেন পরিণত হচ্ছে এক একটি দহনের পয়েন্টে। সমীকরণ অজানা, খেলা অত্যন্ত গভীর, আর জনগণ অপেক্ষায় এই সাসপেন্সের শেষ অধ্যায় কোন প্রার্থীর হাতে লেখা হবে। তুষার ইসলাম, জাগো নিউজ। গান কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এএসএম আব্দুল মবিন ও বিচারপতি সগীর হোসেন লিওন এই আদেশ দেন। এর আগে সন্ত্রাস বিরোধী আইনে শাহবাগ থানার মামলায় ঢাকার সিএমএম আদালতের পর মহানগর দায়রা জজ আদালতেও আব্দুল লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন নামঞ্জুর হয়েছিল। এর আগে গেল ৫ই অক্টোবর শুনানি শেষে ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালত এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী তাহমিনা তাহরিন মুন শুনানিতে জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ থেকে এই আবেদনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। লালমনিরহাটে ভোরের আলোয় ধরা দিল কাঞ্চনজঙ্ঘা। লালমনিরহাট তিস্তা ব্যারেজে মেঘ মুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। শীতের আগমনী বার্তা নিয়ে আবারও উত্তর আকাশে দৃশ্যমান হয়েছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। টানা কয়েকদিনের মেঘলা আবহাওয়ার পর গত ৩ দিন ধরে মেঘমুক্ত আকাশে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারেজ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এই পর্বতশৃঙ্গটি। বুধবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিগন্ত জোড়া সাদা রূপালী চূড়া যেন নতুন দিনের সৌন্দর্যে এক অন্যরকম আবেশ যোগ করেছে। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে তিস্তা ব্যারেজ ও পার্শ্ববর্তী সানিয়াজান নদী এলাকায় ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। ভূগোলবিদদের মতে কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের পূর্বাংশে নেপাল ও ভারতের সিকিম সীমান্তে অবস্থিত। ৮৫৮৬ মিটার উচ্চতার এই শৃঙ্গ এভারেস্ট ও K2-র পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। তিস্তা ব্যারেজ থেকে দূরত্ব কম হওয়ায় শীতের শুরুতে আকাশ পরিষ্কার থাকলে এর অপরূপ সৌন্দর্য দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আপনাদের যখন আকাশ একদম পরিষ্কার থাকে, কুয়াশা যখন থাকবে না, তখন স্পষ্টই দেখা যাচ্ছে। কিছু কিছু ভিউ পয়েন্ট আছে আমাদের, হচ্ছে তিস্তা ব্যারেজ, পঞ্চগড়, বাংলাবান্ধা, এদিক থেকে বেশ ভালো দেখা যায়। মানুষ পঞ্চগড় যায় দেখতো, এখন পঞ্চগড় যা দেখতে হবে না। এই যে তিস্তা ব্যারেজে আসলেই আপনার দার্জিলিং পাহাড়, আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। একদম মনে হচ্ছে যে আমরা কাছাকাছি থেকে দেখতেছি। এটা এত গুরুত্বপূর্ণ জিনিস আমরা আগে জানতাম না, এটা একদম ছোটবেলা থেকেই দেখতেছি। লালমনিরহাটের যে হাতীবান্ধা উপজেলার যে দেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ প্রজেক্ট বা প্রকল্প, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালোই দেখা যায়। আসলে আমরা যারা পঞ্চগড় যাই বা এখান থেকে পঞ্চগড় দেখতে যাই কাঞ্চনজঙ্ঘা, আমি মনে করি যে আপনারা তিস্তা ব্যারেজ আসবেন। তিস্তা ব্যারেজ থেকেও কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার খুব ভালো দৃশ্য দেখতে পাই। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ব্যাপক হারে বিভিন্ন দেশের উপর শুল্ক প্রয়োগ নিয়ে এক মামলায় সুপ্রিম কোর্টে বুধবার তীব্র প্রশ্নের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলা প্রেসিডেন্টের এজেন্ডা এবং বিশ্ব অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ অংশ হোয়াইট হাউসের আমদানি শুল্ক আরোপের যুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, যাদের মধ্যে একাধিক রক্ষণশীল রয়েছেন। যদিও প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের উৎপাদন ভিত্তি পুনরুদ্ধার ও বাণিজ্য ঘাটতি দূর করতে এই শুল্ক প্রয়োজনীয়। একাধিক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এবং কয়েকটি অঙ্গরাজ্য এই পদক্ষেপগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করে কার্যত করের সমান এই শুল্ক আরোপ করেছেন,
9 জনের মধ্যে 6 জন রক্ষণশীল বিচারপতি নিয়ে পরিচালিত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সাধারণত বড় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক মাস সময় নেয়। তবে অনেকেই মনে করছেন এই মামলায় আদালত দ্রুত রায় দিতে পারে। একে ট্রাম্প প্রশাসনের প্রেসিডেন্টের ক্ষমতা সম্প্রসারণ প্রচেষ্টার প্রথম বড় পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিশাল জয়ের পর কিভাবে নেতৃত্ব দেবেন সেদিকে মনোযোগ দিতে শুরু করেছেন জোহরান মামদানি। নির্বাচনের একদিন পরই বুধবার কুইন্সের ফ্লাশিং মিডোস করোনা পার্কে প্রথম সংবাদ সম্মেলনে ক্ষমতা গ্রহণের জন্য একটি ট্রানজিশন টিম ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে মামদানি প্রত্যয় ব্যক্ত করেছেন নিউ ইয়র্কের জন্য তহবিল নিশ্চিত করতে প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তিনি। মামদানির জয়ে ক্ষুব্ধ ট্রাম্প নিউ ইয়র্কের উন্নয়ন তহবিল বন্ধ করে দেওয়ার পাশাপাশি শহরে সেনা পাঠানোর হুমকি দিয়েছেন। গেল মঙ্গলবারের নির্বাচনে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ও নিজ দল ডেমোক্রেটিক পার্টির অভিজাতদের একটি বড় অংশের তীব্র বিরোধিতাকে পাশ কাটিয়ে ইতিহাস করেছেন তিনি। তরুণ ও স্বল্প আয়ের ভোটারদের ব্যাপক সমর্থন নিয়ে বিজয়ী হওয়া মামদানি 100 বছরের মধ্যে নিউ ইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র হচ্ছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 10 মাসের মাথায় অনুষ্ঠিত এই নির্বাচনে মাত্র 34 বছর বয়সী রাজনীতিক মামদানির জয় দেশটির জাতীয় রাজনীতিতেও নতুন বার্তা দিচ্ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে হাড্ডাহাড্ডির লড়াইয়ের পর 7 রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। 5 ম্যাচ সিরিজে তারা 1-0 ব্যবধানে এগিয়ে। একই ভেন্যুতে বৃহস্পতিবার আবার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ড। এই ম্যাচে টস জিতেছে ক্যারিবীয়রা। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। এরই মধ্যে 5 উইকেটে 207 রানের পাহাড় করেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়েকে নিয়ে ভালো শুরু করেন টিম রবিনসন। উদ্বোধনী জুটিতে আসে 43 বলে 55 রান। যদিও কনওয়ে খেলেছেন ধীর গতিতে, 24 বলে 16 করে আউট হন তিনি। 25 বলে 39 করেন রবিনসন। রাচিন রবীন্দ্র বেশি দূর এগোতে পারেননি। 15 বলে 11 রানে থামে তার ইনিংস। তবে ব্যাটে ঝড় তোলেন মার্ক চ্যাপম্যান। 4 ছক্কার বৃষ্টিতে 19 বলে 50 তুলে নেন এই ব্যাটার। মাত্র 28 বলে 6-4 আর 7 ছক্কায় 78 রানের বিধ্বংসী ইনিংস খেলেন চ্যাপম্যান। শেষ দিকে ড্যারেল মিচেল আর অধিনায়ক মিচেল স্যান্টনার 17 বলে গড়েন 38 রানের অবিচ্ছিন্ন জুটি। মিচেল 14 বলে 28 আর স্যান্টনার 8 বলে 18 রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের রস্টন চেজ নেন 2টি উইকেট। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজনীতিতে নতুন মোড়। 5 দাবির স্মারকলিপি নিয়ে যমুনা ইসলামী দলগুলোর 9 সদস্যের প্রতিনিধি দল। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। প্রার্থীর তালিকা ফাঁস। ধানের শীষ বনাম দাঁড়িপাল্লায় উত্তপ্ত 85 আসন। ভোট যুদ্ধে পড়বে প্রভাব বলছেন বিশ্লেষকরা। রাউজানে বিএনপির 5 নেতাকর্মী গুলিবিদ্ধ। আশঙ্কাজনক একজন। গোলাগুলির কারণ জানে না পুলিশ। শুল্ক নীতি নিয়ে উচ্চ আদালতে শুনানিতে তীব্র প্রশ্নের মুখে ট্রাম্প। বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়ার আশঙ্কা। এবং দ্বিতীয় টি-20তে মুখোমুখি নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত ক্যারিবীয়দের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।